গাইজ এটা কিন্তু 2014 একটা গাড়ি, গাড়ি পুরোটা ইভিতে চলতেছে। উই আর এট 33.9। তোমার হাইস্ট কত ছিল? 32। আচ্ছা, সো লেটস সি ক্যান উই মেক ইট আপ টু 45। ওয়েট রিডাকশন বলে একটা টার্ম খালি ইনভেন্ট হয় নাই। ওয়েট রিডাকশন গাড়ির জন্য খুবই ইম্পর্টেন্ট। ইভেন মানুষজন ওয়েট রিডাকশন করতে পিছনের সিট খুলে ফালাই দেয়। কি মনে হয় পসিবল? উই আর এট 42, লেটস গো। এখন জাস্ট প্রিয়াসে আমার 50 ক্রস করা লাগবে বাংলাদেশে। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা 2014 টয়োটা ফিল্ডার হাইব্রিড WXP রিভিউ করতেছি। সো আজকের ভিডিওটা মেনলি থাকবে যে হাউ টু গেট দ্য বেস্ট ফুয়েল মাইলেজ আউট অফ ইউর হাইব্রিড। হ্যাঁ, সো আমরা ট্রিপ এটাকে আগে রিসেট করে দিই। এখন 0 কিলোমিটার আছে। সো আজকের ভিডিওটাতে মেইনলি আমরা শেয়ার করব যে কিভাবে ড্রাইভ করলে ইউ ক্যান গেট দ্য বেস্ট ফুয়েল ইকোনমি আউট অফ ইউর হাইব্রিড, অ্যান্ড কিছু ড্রাইভিং টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আমি আগে একটা ভিডিও বানিয়েছি, সেটা ছিল হচ্ছে পেট্রোলে কিভাবে, মানে নন হাইব্রিডগুলোতে কিভাবে ফুয়েল এফিসিয়েন্সি ম্যাক্সিমাইজ করা যায়। আর আজকেরটা হবে হচ্ছে হাইব্রিডে কিভাবে ম্যাক্সিমাইজ করতে পারবেন ফুয়েল এফিসিয়েন্সি। হ্যাঁ, এখন অনেকে একটা ভিডিওতে রিকোয়েস্ট করেছেন যে যেসব গাড়িতে, যেমন আমি যখন টয়োটা স্কোয়ার বা করলা ক্রস চালাই, সেখানের যে RPM গেজটা থাকে সেটা একটু ডিফারেন্ট থাকে এই ফিল্ডার হাইব্রিডের থেকে। সো বলছেন যে ফিল্ডার হাইব্রিডের ক্ষেত্রে কিভাবে ড্রাইভ করা উচিত। সো এখন দ্য ইঞ্জিন ইজ রানিং, মানে ইউ ক্যান হিয়ার দ্য ইঞ্জিন। সো আমি যদি অ্যাক্সেলেটার থেকে পা উঠাই ফেলি, ইঞ্জিন অফ। দেন আমি যদি হালকা করে অ্যাক্সেলেটার জাস্ট প্রেস করে রাখি, এখন দেখবেন যে এইখানে একটা ইভি আসতেছে যে লেফট সাইডে, অ্যান্ড দেখবেন যে RPM 0-তে চলে গেছে। সো RPM যখন 0-তে চলে গেছে মানে হচ্ছে আপনার ইঞ্জিন অফ, পুরোটা এখন ব্যাটারি পাওয়ারে চলতেছে। অ্যান্ড দেখবেন যে আমার এখানে যে ডান সাইডে যে গেজটা দেখাচ্ছে যে চার্জ নেই, কোথায় পা দিচ্ছি, দেখবেন যে আমি বেসিক্যালি ফিল করতেছি অ্যাক্সেলেটার হালকা প্রেস করে আসছি, বাট এখানে দেখাচ্ছে যে আমি চার্জের ঠিক আশেপাশে, মানে ইকোতে এখনও টাচ করি নাই। আচ্ছা, সো অ্যাভারেজ উই আর গেটিং 24 কিলোমিটার পার লিটার। সো গাইজ এখন আমার সামনে ব্রেক করা লাগবে। আমি কিন্তু আর একটু আগে থেকে অ্যাক্সেলেটার ছেড়ে দিছি। সো গাড়িটা নিজে থেকে স্লো হচ্ছে। সো আমি কিন্তু ব্রেকে পা একদমই দিব না। হ্যাঁ, সো দ্যাটস হাউ ইউ গ্যাস ক্যান গেট দ্য বেস্ট ফুয়েল এফিসিয়েন্সি। গাড়ি চালানোর সময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যতবার ব্রেক ইউজ করবেন আপনার ফুয়েল এফিসিয়েন্সি অত কমতে থাকবে। যতবার ব্রেকে পাড়া দেবেন অতবার আপনার ফুয়েল এফিসিয়েন্সি কমতে থাকবে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ বেসিক্যালি এক পেডালে গাড়ি চালানো, যেটা হচ্ছে ফার্স্ট স্টেপ। যে আপনি অ্যাক্সেলেটার দিবেন, হালকা ছেড়ে দিবেন, আপনি এমন একটা স্পিডে থাকবেন, আর একটু প্রেডিক্ট করে চালাবেন যে আপনার কি সামনে ব্রেক করা লাগবে, না অ্যাক্সেলেটার ছাড়লে যতটুকু স্পিড স্লো হবে অতটুকুই আমরা করতে পারতেছি, স্লো ডাউন হইতে পারতেছি। যেমন আমি পুরো ফ্লাইওভারে একবারও ব্রেকে প্রেস করিনি, অ্যান্ড এখনও দেখতেছেন গাড়ি পুরোটা ইভিতে চলতেছে। উই আর এট 33.9। তোমার হাইস্ট কত ছিল? 32। আচ্ছা, সো লেটস সি ক্যান উই মেক ইট আপ টু 45। কি মনে হয় পসিবল? হ্যাঁ, হইতে পারে। আচ্ছা ঠিক আছে, লেটস সি। সো আমি অ্যাক্সেলেটার জাস্ট স্লাইটলি ট্যাপ করে আসি, অ্যান্ড এখনও ব্যাটারি পাওয়ারে চলতেছে। গাইজ এটা কিন্তু 2014 একটা গাড়ি, ঠিক আছে? 2014 তখন কিন্তু টয়োটা মোস্ট প্রবাবলি যেই নিকেল মেটাল হাইড্রাইড ইউজ করতো ব্যাটারিতে, মানে আগের যে ভার্সনটা ওইটা ইউজ করতেছিল। 2017 বা 19-এ মোস্ট প্রবাবলি ওরা ব্যাটারি টেকনোলজিটা চেঞ্জ করছে লিথিয়াম আয়নে। হ্যাঁ, সো লিথিয়াম আয়ন আর একটু এফিশিয়েন্ট। সো উই আর এট 42, লেটস গো। এখন জাস্ট প্রিয়াসে আমার 50 ক্রস করা লাগবে বাংলাদেশে। Guys, you can literally see it's 44.3. এই গাড়িতে কি ক্রুজ কন্ট্রোল আসে? 15 থেকে ক্রুজ কন্ট্রোল আসে। আচ্ছা, 46। সো আচ্ছা, প্রথমে বলি যে তুমি এই গাড়ির মেইনটেনেন্স কত কিলোমিটার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করো? 3000 কিলোমিটার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করো, রাইট? ফুল সিনথেটিক যেটা রেকমেন্ডেড ওইটাই। যে কোনটা এটার জন্য 0W20। আচ্ছা, সো 0W20 ফুল সিনথেটিক কোন ব্র্যান্ডের? মিটাসু ইউজ করো, ফাইন। গাড়ি কত কিলো চলছে এখন পর্যন্ত? 1,15,000। আচ্ছা, 1,15,000-এর মতো। আর তোমার হাতে কত কিলো চলছে, মানে গাড়ি কেনার পরে কত কিলো চলছে? 25,000 প্লাস। 25,000 প্লাস। অ্যান্ড
আচ্ছা, এখন উই আর এট 38.8। সমস্যা নেই, আমরা এটা আবার 40+ করে ফেলবো। আচ্ছা, এখন ইঞ্জিন অন হয়েছে। সো ইঞ্জিন যখন অন হবে, একটু অ্যাক্সেলারেটরটা বাড়ায়, গেট আপ টু স্পিড, খুব বেশি জোরে না, জাস্ট একটু অ্যাক্সেলারেটর বাড়ায় গেট আপ টু স্পিড, দেন অ্যাক্সেলারেটর ছেড়ে দিবেন, ইঞ্জিন অফ, অ্যান্ড দেন বাকিটা ব্যাটারিতে চলবে। এখন আই গেস ব্যাটারিতে একদমই চার্জ নেই, যে এখন ব্যাটারিতে চলতেছে। সো দেন ব্যাটারি হালকা করে জাস্ট প্রেস করে রাখবেন অ্যান্ড গাড়িটা গ্লাইড করতে থাকবে। হ্যাঁ, আমি কিন্তু অ্যাক্সেলারেটর ছেড়ে দিছি একটু আগেই, যেন আমার স্লো করা লাগবে এখানে। ব্রো, কাম অন ম্যান, পিপল তো এমনি কমা ফেলাবে। আচ্ছা, ইঞ্জিন অন হয়েছে। সো আমরা আবার একটু পুল দিব। সামনের দুইটা উইন্ডোজ কি অটো? পুরো গাড়ি অটো উইন্ডোজ, মানে হচ্ছে যে প্রেস করলে যে পুরোটা নেমে যায়, রাইট? আচ্ছা, দ্যাট গ্রেট। আচ্ছা, সো ফার্স্ট জিনিস হচ্ছে গাড়ির ইঞ্জিন অয়েল। ও হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার, তো ওর গাড়িটা আজকে আমরা রিভিউ করতেছি। তো ও যেমন 3000 কিলোমিটার পর ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল চেঞ্জ করে, বাট হাইব্রিডের ক্ষেত্রে আপনারা, মানে আপনি নর্মালি নন হাইব্রিডের জন্য 4000 to 5000 যাইতে পারবেন, বাট আমি রেকমেন্ড করবো 4000 যেন ক্রস না করে। আর যদি যদি হাইব্রিড হয়, তাইলে জিনিসটা হচ্ছে আরেকটু এক্সটেন্ড করতে পারবেন, যেমন 6000 পর্যন্ত নিতে পারবেন যদি চান। আর যদি হয় যে আপনার অনেক হাইওয়ে ট্রিপস বেশি দেন, তাইলে 7000 গেলেও সমস্যা নেই। এখন কথাটা হচ্ছে আপনার উপর, যে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু মানে নেগলেক্ট ইউর কার? হ্যাঁ, যে না আমি 7000 পর্যন্তই নেগলেক্ট করবো অ্যান্ড দেন আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো। মানে আগে একটা ইয়ে ছিল যে মানুষের, মানে আমি বলতেছি অ্যারাউন্ড 2000-এর দিকে, যে মানুষ কত গাড়ির মেনটেনেন্স নিতে পারে, এটা একটা মানে সবার মধ্যে একটা মোটিভ ছিল। বাট এখন মোটিভটা হয়েছে কে কত নেগলেক্ট বেশি করতে পারে, যে ও 3000-এ চেঞ্জ করে, আমি 4000-এ চেঞ্জ করবো, আমি 4000-এ করি, আরেকজন বলে আমি 5000-এ চেঞ্জ করবো। সো একটা কম্পিটিশন হয়ে গেছে যে কে কত ইঞ্জিন অয়েল মেনটেনেন্স এগুলো যেন আরও পরে করতে পারে। হ্যাঁ, এখন অনেকে আর্গুমেন্টে আসবেন যে গাড়ির ইঞ্জিন অয়েল আগের থেকে অনেক বেটার হয়েছে। হ্যাঁ, সো ডাজ দ্য ইঞ্জিনস, দে হ্যাভ বিকাম মোর কমপ্লিকেটেড। আগে এত কমপ্লিকেশন ছিল না, জাস্ট বেসিক একটা 4 সিলিন্ডার, কোনো ডাইরেক্ট ইঞ্জেকশন কিছু ছিল না, একটা পোর্ট ইঞ্জেক্টেড বসায় ইঞ্জিন বানানো শেষ, টয়োটা হন্ডার সব কিছুর ক্ষেত্রেই। বাট এখন যেটা করতেছে সেটা হচ্ছে যে এই ইপি এর জন্য তারা রেগুলেশনস মেনটেন করার জন্য, যে এনভায়রনমেন্ট রেগুলেশন, সেটার জন্য ফুয়েল এফিসিয়েন্সি বেটার করতে হবে, দেন বুংচাং এইসব প্রেশার দেওয়ার জন্য অটোমোবাইল ম্যানুফ্যাকচারদের দেখা গেছে যে ওরা অনেক বেশি ড্রাস্টিক চেঞ্জ করতে বাধ্য হইতেছে। যেমন হন্ডার এখন সব ইঞ্জিন অলমোস্ট ডাইরেক্ট ইনজেক্টেড, আর টয়োটার এখন সব ইঞ্জিন হচ্ছে D4S, মানে ডাইরেক্ট ইনজেক্টেড অ্যান্ড পোর্ট ইনজেক্টেড দুইটাই। সো এই যে এত কমপ্লিকেশন ক্রিয়েট করতেছে, এইবার আপনি বলেন যে আপনার ইঞ্জিন অয়েল অনেক অ্যাডভান্স হয়েছে, ব্রো লাভ নাই তো। আপনি এদিকে কমপ্লিকেশন বাড়াইতেছেন, ওইদিকে ইঞ্জিন অয়েল বেটার করতেছেন। ইঞ্জিন অয়েল বেটার করার কারণ হচ্ছে এই কমপ্লিকেশনের জন্য যেন নকিং টকিং এগুলো না হয়। তো বেসিক্যালি কোনো দিক দিয়ে লাভ হইতেছে না। ইউএসএতে যারা মেকানিক্সরা আছে, ইভেন তারাও বলছে যে এখন যেই ম্যানুফ্যাকচার থেকে যেই বলে যে 10,000 মাইলের পর চেঞ্জ করতে, যারা 10,000 মাইলে অয়েল চেঞ্জ করছে তাদের গাড়ি জাস্ট ওয়ারেন্টি পিরিয়ডটা, মানে যে 3 বছর ছিল ওইটা ক্রস করতে পারছে, অ্যান্ড দেন তাদের গাড়ি মেজর ইঞ্জিন ওভারহল বা এরকম কিছু একটা করা লাগছে। ঠিক আছে, ক্যান উই মেক ইট? নো, উই ক্যান। সো ইঞ্জিন অয়েলের মেনটেন্যান্সটা সবসময় যেন প্রপারলি আপনারা মেনটেন করেন। ইঞ্জিন অয়েলের সাথে অয়েল ফিল্টার, তারপর হচ্ছে ক্যাবিন ফিল্টার, সব কিছু। সো এইগুলোটা একটু, এবং এয়ার ফিল্টার, গাড়ির যে এয়ার ফিল্টারটা আছে এগুলো একটু মেনটেন করতে হবে। অলওয়েজ রেকমেন্ড করবো কোনো একটা অথরাইজ ডিলার থেকে কিনতে। হ্যাঁ, দাম হয়তো 500 টাকা 1000 টাকা একটু বেশি পড়বে, বাট আমার একটা ইঞ্জিন অয়েলের ভিডিও আছে যেখানে হচ্ছে আমি পুরোটা এক্সপ্লেন করছি যে অরিজিনালি যদি আপনি ইঞ্জিন অয়েল কিনতে চান তাহলে কোথা থেকে পাবেন। আমি মেনলি জাপান পার্টস রেকমেন্ড করবো, কারণ ওদের ওইখানে শেলেরটা অরিজিনাল পাওয়া যায়। আমি জাস্ট 100% অলমোস্ট ভেরিফাইড। সো শেলের ইঞ্জিন অয়েল, অ্যান্ড ওরা যেহেতু পিআর অথরাইজ ডিস্ট্রিবিউটর, সো পিআর ইঞ্জিন অয়েল ফিল্টার আর হচ্ছে শেলের ইঞ্জিন অয়েলটা আমি রেকমেন্ড করি। হ্যাঁ, বাকি এই
ইঞ্জিনের এয়ার ফিল্টার আর হচ্ছে আপনার যেই ইয়েটা যে ক্যাবিন ফিল্টার, এগুলো আপনি যে কোনো জায়গা থেকে নিলেই হয়, এগুলো খুব একটা ম্যাটার করে না, কারণ এগুলো হচ্ছে র্যান্ডম জাস্ট পেপার ফিল্টার ফোল্ড করা, আর তেমন কিছুই না। বাট অয়েল ফিল্টারটা অনেক কমপ্লিকেটেড একটা জিনিস, অ্যান্ড ইঞ্জিন অয়েলটা অবভিয়াসলি অনেক কমপ্লিকেটেড। সো এই জিনিসগুলো যেন নকল না কিনি সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি হচ্ছে ড্রাইভিং স্টাইল। সো আমি তো ড্রাইভিং স্টাইলের যেই ভিডিওটা অলরেডি আমার আগে নন হাইব্রিড ভিডিওটাতে দেওয়া আছে, মেইনলি ওগুলোই ফলো করবো। অ্যান্ড তাছাড়া হচ্ছে জাস্ট কিছু টিপস, যেটা হাইব্রিডের ক্ষেত্রে যখন দেখবেন যে ইঞ্জিন অন আছে, যেটা হচ্ছে এখন যেমন এখানে আরপিএমে দেখতেছেন 1500 আরপিএম আছে, রাইট? সো 1500 আরপিএমে যখন থাকবে তার মানে আপনার হচ্ছে ইঞ্জিনটা এখন এই গাড়িতে অন আছে। সো এবং আপনি শুনতে পারবেন কানে যে ইঞ্জিনটা চলতেছে। সো ইঞ্জিনটা যখন চলতেছে তখন আপনি অ্যাক্সেলারেট একটু বাড়ায় দেন স্পিডে যাবেন। যেমন আমি 40-50-তে গেছি, দেন আমি অ্যাক্সেলারেট ছেড়ে দিব, ইঞ্জিন অফ, ইভি মোডে চলে গেছে। সো এখন আমি জাস্ট অ্যাক্সেলারেটর হালকা ট্যাপ করে রাখবো, জাস্ট ট্যাপ, আর কিচ্ছু না, খুব জোরে প্রেস করবেন না, জাস্ট ট্যাপ করে রাখবেন। সুজি সেটাতে যেটা হবে যে যেখানে আপনার গাড়ি আস্তে আস্তে স্লো হইতে থাকে, রাইট, যে আমি 50 বা 60 কিলোমিটার পার আওয়ারে উঠাইছি অ্যান্ড দেন গাড়ি স্লো হইতেছে বিকজ আমি অ্যাক্সেলারেট ছেড়ে দিছি। সো আপনি অ্যাক্সেলারেট ছাড়ার পর ইঞ্জিন অফ হবে, দেন আপনি হালকা করে প্রেস করে রাখবেন যেন আপনার যে ইলেকট্রিক মোটরগুলো আছে সেটা যেন গাড়িটাকে মুভিং রাখতে পারে, ঠিক আছে? সো এভাবে হচ্ছে ইউ গাইস ক্যান গেট দ্য ক্রেজি ফুয়েল এফিসিয়েন্সি, যেটা ম্যানুফ্যাকচার থেকে রেকমেন্ড করে। উই আর অ্যাট 32.6 কিলোমিটার পার লিটার। অ্যান্ড এখন তো এটা এই 32.6টা কিন্তু সিটির মধ্যে। এখন যদি জ্যামে বসেন, ধরেন 32.6-এর থেকে আপনার কমলে অ্যারাউন্ড 28 যে থামবে 20, যদি আমি যেমন চালাচ্ছি এভাবে, যদি অ্যাভারেজ জ্যামে থাকেন। বাট যদি ইনসেইন অ্যামাউন্ট অফ জ্যামে থাকেন তাহলে আপনার এক্সপেকটেশনস থাকতে হবে হচ্ছে অ্যারাউন্ড 20 কিলোমিটার পার লিটার। আর যদি হাইওয়েতে যান তখন তো বললাম যে আপনি 60 কিলোমিটার পার আওয়ার যাবেন, তারপরে হচ্ছে যে এরকম 60 বা 70 যে হচ্ছে অ্যাক্সেলারেট ছেড়ে দিবেন, দেন আমি যে এখন যেমনি ক্রুজ করতেছি হালকা জাস্ট অ্যাক্সেলারেটর পা রেখে ওইভাবে ক্রুজ করতে থাকবেন যতক্ষণ আপনার ব্যাটারি অ্যালাউ করে। তারপরে যখন দেখবেন ইঞ্জিনটা আবার অন হয়েছে তখন আবার একটু অ্যাক্সেলারেটর স্পিডে যে অ্যাক্সেলারেটর ছেড়ে দেন আবার ক্রুজ করবেন। হ্যাঁ, অ্যান্ড বেটার ফুয়েল এফিসিয়েন্সি পাওয়ার আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টিপ হচ্ছে টায়ার প্রেশার। টায়ার প্রেশারটা যেন আপনাদের প্রপারলি থাকে। এখন এই গাড়িতে যেমন কোনো ইয়ে নাই, সামনে পিছে কোনো এক্সট্রা বাম্পার লাগানো নাই, যেটা আমরা সবাই লাগাই এই দেশে, যেটার অ্যাকচুয়ালি কোনো পারপাস সার্ভ করে না, জাস্ট গাড়ির ওয়েটটা বাড়ায়, সাসপেনশনের উপর স্ট্রেস দিতে আননেসেসারি, দেন আপনার এই যে অ্যাক্সেলারেশন মানে ইঞ্জিনের উপর স্ট্রেস পড়তেছে, ট্রান্সমিশনের উপর স্ট্রেস পড়তেছে। অ্যান্ড যখন বাড়ি খায় গাড়ি, অ্যাকচুয়ালি একটা রিক্সা বলেন বা যে কোনো কিছুর সাথে, ম্যাক্সিমাম অফ দ্য টাইম গাড়ির অন্য একটা বডি পার্ট কোনো না কোনো জায়গা থেকে ডু আই হ্যাভ টু স্টপ। আচ্ছা, এখন আবার ইঞ্জিন অন হয়েছে। সো যেটা বলতেছি যে এই বাম্পারটা লাগানোর কিন্তু আপনার ফুয়েল এফিসিয়েন্সি তো হিট করবেই, সাথে আপনার গাড়ির যত কিছু আছে সব কিছু ওয়ারেন্টি আর ফাস্ট করে দেবে। গাইজ, ওয়েট রিডাকশন বলে একটা টার্ম খালি ইনভেন্ট হয় নাই। ওয়েট রিডাকশন গাড়ির জন্য খুবই ইম্পর্টেন্ট। ইভেন মানুষজন ওয়েট রিডাকশন করতে পিছনের সিট খুলে ফালা দেয়, ঠিক আছে? সো বাম্পারটা খুবই আননেসেসারি। এখন যখন বাম্পার নাই আপনার গাড়িতে তখন দেখবেন যে গাড়ির যেই ম্যানুফ্যাকচারিং থেকে যে আপনার ইয়েটা বলা হয়েছে যে ফুয়েল এফিসিয়েন্সির জন্য, সেটাই ফলো করবেন, ঠিক আছে? যেমন এই গাড়িতে মনে হয় কত 32-30 PSI, 33 সব চাকার জন্যই, সামনে চাকার জন্য, আর পিছনে 35, পিছনে 35। আচ্ছা, সো এখানে যেমন দেখলেন যে 33-35 মেনশন করেছে। সো ওর উচিত 33-35ই রাখার। এখন কিছু চাকার উপর ডিপেন্ড করে যে যেমন ফর এক্সাম্পল হইতেই পারে যে আপনি মিশেলিন ইউজ করতেছেন, সো এখানে 33-35 ইজ কমপ্লিটলি ফাইন। বাট ব্রিজস্টোন ইউজ করলে আবার হইতে পারে যে একটু রোড নয়েজ বেশি আসতেছে, বা আপনার মনে হচ্ছে যে একটু প্রেশার কমাইলে বেটার হয়। প্রেশার কমানোর ক্ষেত্রে মানে বলতেছি জাস্ট 1 PSI আপ ডাউন বা 2 PSI, এর বেশি কিন্তু না। আপনাকে 35 রেকমেন্ড করা আছে, আপনি হয়তো 36-এ যাইতে পারেন বা 37 ম্যাক্স। এর বেশি যাওয়া আসলে কোনো বেনিফিট পাবেন না, উল্টা টায়ার ওয়্যার মাঝখান দিয়ে বেড়ে যাবে। অ্যান্ড সো টায়ার প্রেশার নিয়ে এইটা হচ্ছে একটা পার্ট। অ্যান্ড গাইজ, ওয়েটের ক্ষেত্রে গাড়িতে ট্রাই করবেন কোনো আননেসেসারি ওয়েট রাখতে না। অনেকে হচ্ছে দেখবেন যে গাড়িতে আপনার ইঞ্জিন অয়েলের বোতল, মানে ইঞ্জিন অয়েল, তারপরে কুলেন্ট, এগুলো রেখে দেয়, দেন হচ্ছে এই ওয়েটগুলো যে এক্সট্রা বাড়তেছে, হ্যাঁ,
এগুলা কিন্তু ট্রাই করবেন যে না রাখার, কারণ এগুলো আননেসেসারি 1-2-3 কেজি করে বাড়তে বাড়তে দেখবেন আসলে অনেক ওয়েট বাড়ায় ফেলে আপনার গাড়ির, অ্যান্ড দেন আপনার ফুয়েল এফিসিয়েন্সি যা পাওয়ার কথা তা পাইতেছেন না। অ্যান্ড আর একটা যেটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট টিপ, সেটা হচ্ছে হাইব্রিডের ক্ষেত্রে হাইব্রিড ব্যাটারি ফ্যান ফিল্টার যেটা, ওইটা যেন আপনার চেকে রাখেন, ঠিক আছে? এখন আপনাদেরকে একটা ড্রাইভিং স্টাইলের এক্সাম্পল দিই। সামনে রেড লাল বাতি, রাইট? 24 সেকেন্ড লাগবে এখনও। সো আমি কি করতেছি, আমি কিন্তু জাস্ট ব্যাটারি পাওয়ারে আগাচ্ছি, আমি কিন্তু ইঞ্জিন অন করতেছি না, আমি অ্যাক্সেলারেটর খুবই স্লাইটলি প্রেস করছি। অ্যান্ড দেন এই মোমেন্টামে যাইতে যাইতে মেনলি আমার টার্গেট যেটা থাকবে যে বাই দ্য টাইম গাড়ি মুভ করা শুরু করছে তখন আমি ওখানে যে করবো, যদি আমার নন হাইব্রিড গাড়ি থাকতো, বা যেহেতু হাইব্রিড আছে ইঞ্জিন অন নেই, সো আমি জাস্ট এভাবে গ্লাইড করে দেন সামনে যে ব্রেক করে থেমে বসে থাকতে পারবো, রাইট? এই যে এখন অ্যান্ড হাইব্রিডের কিন্তু এটাই বেনিফিট যে আমি এখন বসে আছি, আমার কোনো ফুয়েল কনজিউম করতেছে না। এখন ইঞ্জিন অন হয়েছে, সো ইঞ্জিন অন হলে আমরা হালকা একটু অ্যাক্সেলারেট করে সামনে আগাবো। অ্যান্ড দেন অ্যাক্সেলারেট ছেড়ে দিব, দেন ইভি মোড়ে চলে গেছে, দেন আমরা জাস্ট ট্যাপ করে রাখবো, দ্যাটস ইট। গাইজ চিন্তা করেন, মানে 33 কিলোমিটার, আমরা তো দেখছেন যে আমি যদি ফাঁকা রাস্তা থাকে একদম, দেন 45+ কেসি, সো 45 কিলোমিটার পার লিটারে যদি একটা গাড়ি আপনারা নিতে পারেন, চিন্তা করেন আপনারা যখন ঢাকা টু চিটাগং বা যে কোনো জায়গায় ট্রিপ দিবেন, আপনার কত কম খরচ আপনি যাইতে পারতেছেন। মানে সেখানে একটা হাইব্রিড গাড়ি যদি আপনি এফিশিয়েন্টলি চালান, আপনি মোর দেন 900 কিলোমিটার ইজিলি ক্রস করতে পারবেন যে কোনো হাইব্রিড, ইভেন প্রিয়াসেও। সো 900 কিলোমিটার কিন্তু যাতান আপনি এখান ঢাকা থেকে চিটাগং যেয়ে ওইখানে আরও কিছুক্ষণ ঘুরে দেন আবার ঢাকা ব্যাক করতে পারবেন এক ট্যাঙ্কি ফুয়েলে। ইটস পসিবল, অ্যান্ড মানুষজন করছেও। যেমন আমি আমার যে সাবস্ক্রাইবার আজকে ওর গাড়িটা দিছে, ও আমার সাথে কন্ট্যাক্ট করছিল যে হ্যাঁ হি হ্যাজ এ প্রিস্টিন কন্ডিশন কার, মানে আই শুড চেক ইট আউট। দেন কথাবার্তা বলছি, দেন আমারও ভালো লাগছে যে হ্যাঁ 3000 কিলোমিটার অ্যান্ড হি গেটস অ্যারাউন্ড, কত পাও তুমি ঢাকায় নর্মালি? 18-20 পায়। সো আমি লাইক আচ্ছা ইউনো হোয়াট, আচ্ছা হাইব্রিড একটা ফিল্ডারের তো রিভিউ হয় নাই, করি। অ্যান্ড ওর গাড়ি অনেক ক্লিন লাগছে। সো আমি আমার ফিল্ডার রিভিউতে ওখানে দেওয়া আছে, দেখবেন যে ওর গাড়িটাই আমি রিভিউ করছিলাম। সো দেখবেন যে কি নিট অ্যান্ড ক্লিন একটা গাড়ি। হ্যাঁ, মানে মানুষের উচিত গাড়ি মেনটেন এরকম রাখা, আননেসেসারি এই বাম্পার না লাগায়। ইউ গাইস শুড টেক কেয়ার অফ ইউর কার, মানে ইন্টেরিয়র এক্সটেরিয়র এভরিথিং। অ্যান্ড হাইব্রিডের আর একটা ইম্পর্টেন্ট টিপ হচ্ছে এসি অফ করে গ্লাস খুলে গাড়ি চালাবেন না, এটা ম্যান্ডেটরি। আপনি যদি হাইব্রিডে বেটার ফুয়েল এফিসিয়েন্সি চাইতে চান, খালি একদিন না সারা জীবনের জন্য গ্লাস উঠে এসি চালায় গাড়ি চালাবেন। হাইব্রিড কিনছেন মানে আপনি এসি চালায় গাড়ি চালাবেন, শেষ। কারণ আপনার যে গ্লাস খুলে যখন গাড়ি চালাবেন, তখন যেটা হয় যে বাইরের আমরা থাকি এমনি বাংলাদেশে, প্রথম কথা। সেকেন্ড কথা, বাতাসে যে পরিমাণ ধুলা এই জানলা দিয়ে ঢুকে, দেন আপনার হাইব্রিড ফ্যান ফিল্টার যেটা, ওইটার মধ্যে ডাইরেক্ট ঢুকতেছে। সো আপনার ওই ফিল্টারটা তো অনেক ইম্পর্টেন্ট, কারণ ওইটা আপনার ব্যাটারিটাকে ঠান্ডা রাখতে হেল্প করে। হ্যাঁ, সো আপনি যখন ওইটাতে করতেছেন, যে ওইটাতে ময়লা ঢুকতেছে, আপনার ব্যাটারি দেন ফিল্টার ক্লগ হয়ে যাচ্ছে, তখন আপনি কোনো মতেই এক্সপেক্ট করতে পারবেন না যে আপনি বেটার ফুয়েল ইকোনমি পাবেন, ঠিক আছে? So guys, we got around 33.3 kilometer per liter. So that's it for today, and we'll see you in the next one.